নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা এবং চাপ সে সম্পর্কিত আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। দেখো, এটা আমাদের থিওরি ক্লাস চলছে এবং থিওরি ক্লাস সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমরা চলে যাব এটার ম্যাথ ক্লাস নিয়ে। অর্থাৎ পদার্থবিজ্ঞানের ম্যাথমেটিক্স টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা থিওরি শেষ হলে ম্যাথমেটিক্স বিষয়গুলো শুরু করব। তো দেখো, এটা পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম হলো পদার্থের অবস্থা ও চাপ, এবং সে সম্পর্কিত ফার্স্ট লিসনে কি রয়েছে আমাদের এভারেস্ট বিজয়ী নিঃস্বাদ মজুমদার এভারেস্ট অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তো আসলে ইনি যে রয়েছে এখান থেকে নৈবেতিক প্রশ্ন হঠাৎ আসে, তবে খুব বেশি আসে না। তবে এখান থেকে তুমি চাইলে এটা দেখে নিতে পারো, আর কি নামটা জানবা। আচ্ছা, এখানে বলা হয়েছে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের তিনটি অবস্থা সাথে আমরা আগে পরিচিত। দেখো, আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম সেখানে কিন্তু এই টপিকটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে পদার্থ তিনটি অবস্থায় থাকে: কঠিন, তরল এবং বায়বীয়, এবং তাদের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম। কঠিন পদার্থ সবসময় কি একবারে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, আর তরল পদার্থের কণাগুলো একটু দূরে অবস্থান করে, বায়বীয় পদার্থের কি কণাগুলো ছোড়াছিটি করে বা ছিটিয়ে থাকে। তো আমরা পদার্থের এই তিন অবস্থা সম্পর্কে কিন্তু আমরা পূর্বে জেনেছি, তাই না? এই বিষয়ে বলছে এর মাঝে তরল ও বায়বীয় পদার্থের প্রবাহিত হতে পারে। তাই এই দুটিকে প্রবাহী প্রবাহ, মানে তরল পদার্থ আর বায়বীয় পদার্থ, এটা কি প্রবাহ হতে পারে বা ভাসতে পারে। প্রবাহ বলতে অ্যাকচুয়ালি ভাসমান বোঝায়। তো প্রবাহ হতে পারে, তাই এই দুটোকে কি বলে? প্রবাহী পদার্থ বলে। এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বলছি। এবার আমরা যে তিনটি নিয়ে কথা বলছি, এই অধ্যায়ে আমরা একটা নতুন জিনিস শিখবো। সেটা কি? কঠিন, তরল, বায়বীয় ছাড়াও প্লাজমা নামে একটি পদার্থ রয়েছে, যেই সম্পর্কিত আমরা জানবো যে প্লাজমা নামে আরো একটি পদার্থ আছে। কেন এটিতে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়, আমরা সেটিও বোঝার চেষ্টা করবো। তার মানে কি, প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। একটা কথা মনে রাখবা, যদি তোমার প্রশ্নে আসে যে পদার্থ কত প্রকার ও কি কে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে পদার্থ তিন প্রকার। ঠিক আছে, নাম্বার 1 হলো তোমার কি কঠিন, তরল এবং বায়বীয়। আর প্লাজমা রয়েছে, প্লাজমা হলো চতুর্থ অবস্থা। যদি প্রশ্ন বলে যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, সেক্ষেত্রে তুমি এটা বলবো যে প্লাজমা। এবার চাপ, চাপ জিনিস কি? এটা আমরা সবাই জানি, বাস্তব জীবনের যে চাপ এবং পদার্থবিজ্ঞানের চাপ প্রায় একই রকম। কোনো কিছু, ধরো একটা সিলিন্ডার যাকে চাপ দিয়ে নিচের দিকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? একটা ভর্তি সিলিন্ডারকে চাপ দিয়ে কি করা হয়? তরলে রূপান্তর করা হয়। একটা সিলিন্ডারের যে গ্যাস বা আমরা যে গ্যাসে রান্না বাড়া করি, সেটা কিন্তু সবসময় গ্যাস থাকে, তাই না? কিন্তু যদি সিলিন্ডারের মধ্যে যেটা করা হয়, সেখানে এটাকে তরল করা হয় কিভাবে? একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করার মাধ্যমে। তো এটা হলো আমাদের কি চাপ বা প্রেসার। এবার কথা হলো চাপ বা প্রেসার সম্পর্কে তোমাদের বই কি বলছে। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় চাপ শব্দটি নানাভাবে ব্যবহার করলেও পদার্থ বিজ্ঞানে চাপ শব্দটি একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। মানে পদার্থ বিজ্ঞানের আসলে সবগুলো কথাই প্রায় একই। যে টপিকে শুরু করতে যাই, এই লেখাটা কিন্তু দেখা যায় যে পদার্থ বিজ্ঞানে এটার একটা আলাদা মিনিং রয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা থাকুক, সেটা বিষয় না। এখান থেকে আমাদের মূলত যেটা লাগবে সেটা চাপ কাকে বলে, এটা আমাদের লাগবে। আর চাপের সংজ্ঞা কি? তো ফার্স্ট কথা হলো চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। এবং চাপ পি সমান সমান এফ ডিভাইডেড এ। চাপ পি সমান সমান হলো এফ ডিভাইডেড এ। তবে অঙ্ক করার ক্ষেত্রে সবসময় এর মান দেওয়া থাকে না। যদি কোনো প্রশ্নে এর মান না দেওয়া থাকে, সেক্ষেত্রে জানবা যে এ সমান সমান পাই আর স্কোয়ার। কি? যদি কোনো অঙ্কে তোমার এর মান না দেওয়া থাকে, সেক্ষেত্রে এর মান আলাদাভাবে বাই করবা, পাই আর স্কোয়ার এই সূত্র দেয়া। এবার বিষয় আমি বলি। এফ মানে হলো বল, যার একক হলো নিউটন। এ মানে হলো ক্ষেত্রফল, যার একক হলো মিটার স্কোয়ার। চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। কারণ প্যাসকেল কেন? এই চাপ সর্বপ্রথম প্যাসকেল আবিষ্কার করেছে, তাই প্যাসকেলের নাম অনুসারেই এর একক দেওয়া হয়েছে প্যাসকেল। চাপের মাত্রা পি সমান হলো এম এল ইনভার্স 1 টেন ইনভার্স 2। মাত্রাগুলো খুব ভালো করে দেখবা, ঠিক আছে? তার মানে এবার চাপ কাকে বলে? ফার্স্ট যদি আমরা বলি একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে চাপ বলে। আবার বলি, একক ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক আছে, কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় চাপ। এভাবে তুমি সংজ্ঞা দিতে পারো। তারপরে দেখা যাক। তো এখানে তোমরা একটা বস্তু দেখতে পাচ্ছ। দেখো, এখানে এট ফার্স্ট তুমি একটা জিনিসকে এক হাতে লড়াতে চেষ্টা করছো, তারপর এটাকে দুই হাতে চেষ্টা করা হচ্ছে। দেন এটাকে দেখো কি, এটাকে দুই হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে এবং তুমি তোমার বডি দিয়েও করছো। প্রথম ক্ষেত্রে দেখো এক হাত দিয়ে প্রয়োগ করলে তোমার চাপটা একটু কম হয়েছে। যখন তুমি এটা পারলা না, তখন তুমি চাপ বাড়ালা। চাপ বাড়ালে কি হাত দিয়ে? দুই হাত দিয়ে শক্তি। তো তখনও যখন পারলা না, তখন তুমি কি করলা? আরো চাপ বাড়ালা। দুইটা হাতের সাথে তোমার বডি সহ তুমি ধাক্কা দিচ্ছ।
তাই না? তাহলে সেটাও তোমার কি, সেটা কিন্তু চাপ বাড়ছে। কতটা জায়গা বল প্রয়োগ করা হচ্ছে তার উপরে চাপ নির্ভর করে, মানে চাপ নির্ভর করে কিসের উপর? ওই জায়গার উপর, একটা বস্তুর উপর কতটুকু জায়গায় বল প্রয়োগ করা হচ্ছে সেই জায়গার উপরে নির্ভর করে চাপ। চাপ এখানে দেখো, এখানে চাপ একটি স্কেলার রাশি। চাপ কি রাশি? চাপ একটি স্কেলার রাশি, এটা কিন্তু জানবা। কাজ, ক্ষমতা, শক্তি এগুলো যেরকম স্কেলার রাশি, চাপ একটা কি রাশি? স্কেলার রাশি। এখানে জাস্ট এটাকে আরেকভাবে লেখা রয়েছে, তবে এটা তুমি না লিখলেও চলবে, কারণ আমার লেখা ছিল পি সমান সমান লেখা ছিল এফ ডিভাইডেড এ, এই লেখা ছিল। তো সেটাকে কনভার্ট করে এরা এখানে লিখছে যে এই এখানে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়, তাহলে এখানে কি হলো? পি এ, এই দেখো পি এ সমান সমান এফ। জাস্ট এটা তার একটা রূপান্তর, এটা তোমার না পড়লেও চলবে। চাপ স্কেলার হওয়ার কারণে এর কোনো দিক নেই। চাপের কি নেই? কোনো দিক নেই। চাপ একটা কি রাশি? স্কেলার রাশি। আমি প্রয়োজনীয় লাইনগুলো ভালো করে দেখাচ্ছি, আমি যেগুলো বোঝানোর কাম সেগুলো তো অবশ্যই বুঝাবো, আর যেগুলো তোমাকে কোথায় পড়তে হবে সেই বিষয়গুলোকে একটু বলে দেবো, ঠিক আছে? এটি খুবই প্রয়োজনীয়, কারণ চাপ ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজনীয় তরল কিংবা বায়বীয় পদার্থে। মানে তরল বা বায়বীয় পদার্থে আমরা ব্যবহার করার সময় আমরা সবসময় চাপের প্রয়োগটা সবসময় বেশি করি। যেমন কি তরল পদার্থকে চাপ প্রয়োগ করে আমরা তরল করে সিলিন্ডারজাতকরণ করি। তারপর রান্নার কাজে কি আবার এই তরল থেকে সেটা গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে তখন আসলে সেটির দিকের উপর নির্ভর করে না। তাহলে চাপ কিসের উপরে নির্ভর করে না? চাপ কখনোই দিকের উপর নির্ভর করে না, বা চাপের কোনো দিক নেই, এই বিষয়টা জানবা, ঠিক আছে? আচ্ছা, এই হলো তোমাদের এখানে মোটামুটি চাপ বিষয় সম্পর্কে। এবারে চাপের একটা, এখানে তুমি একটা দেখতে পাচ্ছ, এখানে একটা প্রশ্ন আছে, তোমার ভর হলো 50 কেজি, ঠিক আছে? আর তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল হলো 0.5 মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় করো। এবার বিষয়টা আসে, ফার্স্ট কথা হলো চাপের সূত্র কি? চাপের সূত্রটা তোমাকে জানতে হবে। যদি খেয়াল করো চাপের যে সূত্র সেটা হলো তোমার কি? পি সমান সমান এফ ডিভাইডেড এ, এটা হলো তোমার সূত্র। এবার যেখানে এফ মানে বল, কিন্তু এই জায়গায় দেখো বল না দিয়ে এখানে দেওয়া আছে ভর। তো সবার আগে এটাকে বলে রূপান্তর করতে হবে। আমরা জানি এফ সমান সমান এম এ অথবা এফ সমান সমান এম জি। তুমি এখন দেখো 5 কেজি মানে ভর 50 কেজি, কাজেই ওজন এখানে এভাবে না লিখে লেখা যেত যে এফ সমান সমান এম জি, ওজন এফ সমান সমান এম জি। এম এখানে কত? এম সমান 50 কেজি, বা তোমার কেজি কত? 50, এই যে এম সমান 50। আর জি এর মান অলওয়েজ মুখস্থ 9.8, দুটাকে গুণ করলে হচ্ছে 490 নিউটন। তার মানে এফ সমান সমান হলো 490 নিউটন। তুমি এইভাবে ইজিলি করতে পারো, যদি আমরা ম্যাথ ক্লাসগুলোতে এটা খুব ইজিলি দেখাবো, আপাতত বইয়ের হিসাবটা আসে। এবার কথা হলো, যখন শুয়ে থাকো তখন চাপ, যখন শুয়ে, এখন তুমি শও, যদি শও এভাবে যদি আমি শুয়ে থাকি তাহলে আমার পিঠের যে অংশটুকু সেটা কিন্তু কি করবে? চাপ প্রয়োগ করবে। তাহলে দেখি আমার শরীরের এক পাশের যে ক্ষেত্রফল সেটা কত? 0.5, বা আমার পিঠের বা আমার সামনে যে অংশ সেটার ক্ষেত্রফল কত? 0.5। তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল আসছে 0.5। এন্ড ওজন তো আমার চেঞ্জ হবে না, কারণ আমার ভরও চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমার ওজনও চেঞ্জ হবে না। তাহলে আমরা শুয়ে থাকি তখন চাপ পি সমান এফ ডিভাইডেড এ। এফ এর মান কত? 490 নিউটন। 490 ডিভাইডেড এ, যখন শুয়ে আছি তখন আমার ক্ষেত্রফল 0.5, হলো 0.5, এন্ড এটাকে ভাগ করলে 480 নিউটন পার মিটার স্কয়ার। এটা এভাবে না লিখে বেটার হয়, বা অঙ্ক আমরা যেভাবে লিখি এন এম ইনভার্স 2 অথবা পি এ লিখে দিবা, সরাসরি এটাই ভালো হয়। যখন আমরা দাঁড়িয়ে থাকি, এখন দেখো আমি একটা মানুষ যে এভাবে আছি, তো জাস্ট এভাবে আমি দাঁড়িয়ে আছি, তো আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে চাপ কোথায় পড়বে? আমার পায়ে। আমার কিন্তু পুরো বডিতে পড়বে না, আমার চাপটা পড়বে শুধু আমার পায়ে পড়বে। সেক্ষেত্রে আমার পায়ে দেখো, আমার দুই, এই যে শুয়ে, এখানে দেখো, এখানে দুই পায়ের তলার ক্ষেত্রফল, তাহলে দুই পায়ের ক্ষেত্রফল কত? 0.03 মিটার স্কয়ার। তো এটাকে আমরা সেটাই করবো যে কি, যখন দাঁড়িয়ে থাকে তখন চাপ পি সমান সমান এফ ডিভাইডেড এ, এই যে সূত্র এফ ডিভাইডেড এ। এফ এর মান হলো তুমি কত পেয়েছো? 490 ডিভাইডেড এ, এই সমান কত? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? দেখো পায়ের ক্ষেত্রফল হলো 0.03, এন্ড ভাগ করলে কত হয়? 16,333 নিউটন পার মিটার স্কয়ার। তো এটা হলো তোমাদের কি সেই, যদিও এখানে আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, তো আসলে মূল টপিকটা হলো এই বিষয়গুলো আমরা তোমাদেরকে ম্যাথ ক্লাসগুলোতে ইজিলি দেখিয়ে দিব। তো শুয়ে যেই জিনিসটা মাটিতে পড়বে সেটাই তার চাপ থাকে। আচ্ছা,
আপাতত আমরা এই বিষয় নিয়ে আর তেমন কথা বলবো না, এখানে লাস্ট একটা লাইন খেয়াল করাবো, যে এখানে যদি একটা লাইন খেয়াল করে যে চাপের এককের আরেকটি নাম হলো প্যাসকেল। 1 নিউটন বল 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলে 1 প্যাসকেল চাপ কি প্রয়োগ হয়। তার মানে 1 প্যাসকেল কাকে বলে? 1 নিউটন বলের কোনো বস্তুকে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোনো বস্তুকে 1 নিউটন বল প্রয়োগ করলে, ঠিক আছে, যে চাপ সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। এই লাইনটা তুমি এখান থেকে পড়ে নিবা। দেন দেখো পরবর্তী টপিক হলো আমাদের ঘনত্ব। আগামী ক্লাসে আমরা ঘনত্ব নিয়ে কথা বলবো। দেন অনেকে বলবো যে ভাই আপনি অনেক কিছু রিডিং পড়ছেন, তো এখানে দেখো আমি কিছু মিস্টেক করছি, না মিস্টেক করিনি। অনেক কিছু দেখো আমাদের রিডিং পড়তে হয়, কারণ বই আসলে রিডিং ই তোমাদের বুঝায়, আমরা জাস্ট চেষ্টা করি বই যা বুঝিয়েছে সেটাকে তোমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এন্ড যদি আমাদের নিজস্ব নোটে আসে সেক্ষেত্রে আমাদের ম্যাথ ক্লাসে আসতে হবে এবং ম্যাথ ক্লাসগুলো তোমাদের বুঝতে হবে, যেটা আমরা ম্যাথের জন্য তৈরি করি, যেমনটা তুমি টিউশনই করো ওরকম ধরতে পারো। ঠিক আছে, সর্বোপরি কথা আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।